আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, এই খবরটা কোনো নতুন কিছু নয়। মোটামুটি গত 30 থেকে 35 বছর ধরে এটা চলছে যে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরে অতর্কিতভাবে গুলি করা হয়েছে এবং সেই ঘটনায় বাংলাদেশের ভেতর হতাহতের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবরটা কিন্তু নতুন কিছু নয়। দুই একদিন পর পরই বাংলাদেশের সকল গণমাধ্যমে এই খবরগুলো কিন্তু আমরা পেতাম। বলতে পারেন অনেকটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছিল সেই বিষয়। এখন যদি আপনাকে আমি বলি যে এর উল্টো একটু চিন্তা করুন, যে শেষ কবে আপনি শুনেছেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতের অভ্যন্তরে নিজের দেশের সীমান্ত রক্ষা করার জন্য গুলি করেছে, প্রতিহত করেছে ভারত থেকে আসা যে সকল দুর্বৃত্ত রয়েছে তাদের? এই খবর শেষ আপনি কবে শুনেছেন? স্মরণ করে দেখুন। আমি নিশ্চিত যে গুগলেও যদি সার্চ করেন তারপরও আপনি এই ধরনের তথ্য পাবেন না যে গুলির ঘটনা ঘটেছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের অভ্যন্তরে। এই ধরনের ঘটনা আপনি পাবেন না, কারণ এমন ঘটনাই ঘটেনি। দেখুন, এই ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর হলো যে মাত্র 2 দিন পূর্বেই আমাদের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে জনাব জাহাঙ্গীর আলম সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করার পরপরই তিনি পরিষ্কারভাবে ঘোষণা এবং নির্দেশনা দিয়েছিলেন যে আর সহ্য করা হবে না। ভারত থেকে কোনো দুর্বৃত্ত যদি বাংলাদেশে প্রবেশ করতে চায় বা স্থিতিশীলতা নষ্ট করতে চায়, সাথে সাথে পাল্টা গুলি করো। কোনো ধরনের চুপ থাকার আর সময় নেই। সাহসী বীরত্বের সঙ্গে এই ব্যক্তি যেমন ঘোষণা দিয়েছিলেন তেমন কাজ। তার ঘোষণার সাথে সাথেই কিন্তু গতকালকে রাতের দিকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি দীর্ঘ 20 বছর পর ভারতের অভ্যন্তরে ফায়ার করেছে, গুলি করেছে। দেখুন, কোনো আন্দাজের উপর খবর নয়। নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম মেইন স্ট্রিম টিভি চ্যানেল RTV এবং চ্যানেল 24, এই দুইটি সংবাদ মাধ্যম এবং টেলিভিশনে নিশ্চিত করছে যে সীমান্তে ঝিনাইদহ এলাকার ভেতর এই ঐতিহাসিক ঘটনা ঘটে। দেখুন, সীমান্ত বাহিনীর আত্মবিশ্বাস থাকে সরকার থেকে। সরকার যদি শক্তিশালীভাবে নির্দেশ দেয়, আমি তোমার পাশে আছি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তোমার যা করা প্রয়োজন তুমি তাই করবে, সীমান্তে দরকার পড়লে গুলি করবে, এ ধরনের অর্ডার থাকে, তাহলে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিরা কিন্তু থেমে থাকার লোক নয়। তারাও দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অনেক কিছু করতে পারে। পূর্বে তারা অনেক কিছু করেও দেখিয়েছে। এইবার কিন্তু আবারও তাদের মনোবল শক্তিশালী হয়েছে এবং জনাব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আবারও কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের ঐতিহ্যের দিকে এগুচ্ছে। দেখুন, আমি খুবই এক্সাইটেড। আপনাদের ছোট করে ঘটনাটা বলি। গণমাধ্যমে যে রিপোর্টটা এসেছে তার অধীনে যে আসলে কি ঘটেছিল, আমাদের সীমান্ত এলাকার যে মহেশপুর জায়গা রয়েছে সেখানে ভারত সীমান্তের কাছে আমাদের যে পিলার নাম্বার রয়েছে 60/98, ঠিক সেই জায়গায় ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিল ভারতীয় নাগরিকরা। ভোরের দিকে ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা ভর্তি অবৈধ মাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় বাংলাদেশ বিজিবি। এখন বাংলাদেশের সীমান্ত নীতি আসলে দীর্ঘ সময় ধরে কতটা নতজানু পরিস্থিতির মধ্যে ছিল এই ঘটনার মাধ্যমে কিন্তু বোঝা যায়। এখন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যখন ভারতীয় সেই সকল চোরাকারবারিদের ধাওয়া করেছিল, ভয়ে কিন্তু তারা পালিয়ে যায়নি। অ্যাসল্ট রাইফেল রয়েছে বিজিবির হাতে, তারপরও কিন্তু ভয়ে তারা পালিয়ে যায়নি, বরঞ্চ সেখানে তারা দাঁড়িয়ে তাদের হাতে যেই সকল দেশীয় অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো তারা দেখাতে শুরু করে এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপির দিকে তারা ধাওয়া করতে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরের দিকে। এবং দীর্ঘ সময় ধরে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও সত্য ভারতীয় সীমান্তের কাছে এটাই তো নীতি ছিল। ট্রেনিং রয়েছে, অ্যাসল্ট রাইফেল রয়েছে, বুলেট রয়েছে, তবে ফায়ার করা যাবে না। যার জন্য কিন্তু চোরাকারবারিদের কনফিডেন্স লেভেল ছিল হাই। তারা কিন্তু বিজিপির দিকে এগিয়ে এসেছে। এরপর বিজিপি ফাঁকা কয়েক রাউন্ড উপরের দিকে গুলি করে। তারপরও কিন্তু চোরাকারবারিরা থামেনি, তারা আরও এগিয়ে আসতে শুরু করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির দিকে। তারপর বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি একেবারে লক্ষ্যবস্তু স্থির করে মুহুর্মুহুর গুলি করেছে ভারতের অভ্যন্তরে, সীমানার অভ্যন্তরে, এবং এরপর সেখান থেকে চোরাকারবারিরা আহত হয়ে তাদের লোকজন নিয়ে মালামাল সেই জায়গায় রেখে পালিয়ে গেছে। ভারতীয় যে সকল অবৈধ মদ রয়েছে সেগুলো পাওয়া গেছে সেখান থেকে, যেগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল।
যেগুলো কিন্তু সফলভাবে প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। দেখুন, যেমনটা আমি আমার পূর্বের ভিডিওতেই কিন্তু বলেছি, গতকালকের ভিডিওতে আমরা যে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি জনাব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি খুবই যোগ্য লোক এবং খুবই সাহসী লোক। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি বর্তমানে তার নিয়ন্ত্রণে পরিচালনা করছেন। 20 বছরের মধ্যে যে জিনিসটা হয়নি, তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার সাথে সাথেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। এখন ইনশাল্লাহ আগামী যত দিন তিনি এই দায়িত্বে থাকবেন তত দিনই কিন্তু তিনি দেখিয়ে দেবেন যে ইনস্ট্যান্টভাবে দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত কিভাবে নেয়। এখন এই যে ঘটনাটা ঘটলো ভারতের অভ্যন্তরে চোরা কারবারিদের প্রতিহতের জন্য গুলি করা, এটা কিন্তু ইনস্ট্যান্টভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করে ফেলেছেন। তবে যদি এটা পূর্বে হতো, তাদের কিন্তু ফোন করতে হতো, টেলিফোন করতে হতো বাংলাদেশের ঢাকার ভেতর, সেখান থেকে উচ্চ মহল থেকে অর্ডার হলে তারপর তারা হামলা করত। আর ততক্ষণে কিন্তু চোরা কারবারিরাই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে সাহায্য করে ফেলত। যেমন বাংলাদেশ আজকে প্রায় 50 বছরের বেশি সময় ধরে স্বাধীন হয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা একটা জাতীয় যে নিরাপত্তা নীতি সেটা তৈরি করতে পারিনি। ক্ষমতায় আজকে একজন আছে, পরশুদিন হয়তো অন্যজন আসবেন, কিংবা তার ক্ষমতার পরিবর্তনের পর আর একজন আসবেন। ক্ষমতার পালাবদল হতেই থাকবে। তবে আমেরিকা, ইরান, ইসরায়েল কিংবা অন্যান্য দেশে যে নিয়মটা থাকে যে ক্ষমতার পালাবদল হলেও দেশের নিরাপত্তা ব্যবস্থা বা জাতীয় নীতির কোনো পরিবর্তন হবে না, সেই ধরনের শক্তিশালী নীতি আমরা এখনো তৈরি করতে পারিনি। আর এখনই কিন্তু সুযোগ একটা জাতীয় শক্তিশালী নীতি করার, যে সামরিক নীতির ক্ষেত্রে বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই রোড ম্যাপ, এই নীতি, এর বাইরে কোনো সরকারই যেতে পারবে না। কারণ যখনই জাতীয় স্বার্থের বাইরে কোনো দেশ যায় তখনই কিন্তু ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দেয় অন্য দেশকে, যেটাই কিন্তু কাম্য নয়। এখন সীমান্ত এলাকায় যখনই ভারতীয় বিএসএফ কোনো গুলি করে, তাদের একটাই কথা থাকে যে বাংলাদেশের মানুষরা অনুপ্রবেশ করতে চেয়েছিল, তারা নাকি চোরা কারবারি। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। ভারত আমাদের দ্বিতীয় সর্ববৃহত্তম বাণিজ্যিক অংশীদার। প্রতি বছর আমরা $12 বিলিয়ন কাছাকাছি ভারত থেকে পণ্য আমদানি করি, যেটা বৈধভাবে আমদানি হয়। তবে অবৈধভাবেও কিন্তু বাংলাদেশে ভারতীয় পণ্য কম প্রবেশ করে না। বিশেষ করে বিভিন্ন ধরনের যে উৎসব রয়েছে, ঈদ বলেন বা বিভিন্ন পূজা বলেন, তখন ওই সময় ভারত থেকে বিভিন্ন কাপড় চোপড়, বিভিন্ন কসমেটিক্স এই অবৈধভাবে প্রচুর পরিমাণে প্রবেশ করে, যেটা আমাদের অভ্যন্তরীণ যেই সকল বাজার রয়েছে এবং আমাদের অভ্যন্তরীণ যে সকল শিল্প প্রতিষ্ঠান তাদের কিন্তু ধ্বংস করে দিচ্ছে। কারণ সেই সকল পণ্য বাংলাদেশে আনার অনুমতি নেই। আর যদি বৈধ পথে আনতো সেখানে কিন্তু আমরা শুল্ক পেতাম, যে জিনিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে এই অবৈধভাবে আসার কারণে সেই দুইটা জিনিস থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এখন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যদি শক্তিশালী এইভাবে নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপগুলো নেয়, তাহলে এই সমস্যাগুলো আর হবে না। আমাদের অভ্যন্তরীণ দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা বিভিন্ন ধরনের বস্ত্র তৈরি করেন, বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী পণ্য রয়েছে যেগুলো তৈরি করেন, যেগুলো ভারতীয় পণ্যের দাপটে কিন্তু টিকতে পারছে না, এই সমস্যাগুলো আর হবে না। সুতরাং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একটি শক্তিশালী ভূমিকা কিন্তু এই জায়গায় রয়েছে, যেটা আমরা আশা করছি তারা পালন করবেন। দেখুন, বাংলাদেশের বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি কিন্তু অন্যান্য বাংলাদেশের যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তাদের মতো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। তারা এসেছেন সামরিক বাহিনী থেকে, অত্যন্ত শৃঙ্খল একটি বাহিনী থেকে, যারা কিন্তু পলিটিক্স বুঝে না, কোন কথা বললে কি হবে এইসব পলিটিক্স বুঝে না। তাদের কাছে কাজের মূল্য বেশি এবং কাজ যা বলবে তাই করবে, সেটাই হলো তাদের লক্ষ্য। এখন মুখ ফুসকে দুই একটা কথা বললো, আর এর জন্য এখনকার যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তাকেও আপনি দাবি করলেন যে আপনার ক্ষমতা ছেড়ে দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, তাহলে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে আমরা পরিবর্তন চাচ্ছি সেটা হবে না। তাদের সুযোগ দিতে হবে কাজ করার জন্য, কিছুটা সময় দিতে হবে। এবং আমি বিশ্বাস করি যদি তারা কিছুটা সময় পায়, তাহলে বাংলাদেশের মন্ত্রণালয়গুলো কি করে পরিচালনা করতে হয় তারা সেটা শিক্ষা দিয়ে যাবে এবং মডেল তৈরি করে দিয়ে যাবে যে এইভাবে দেশ চালায়। এখন দেখার অপেক্ষায় এবং ভালো কিছু অপেক্ষায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।